হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, তোমরা কি জানো সিআইএ শুধু আমেরিকার ভেতরে নয়, বাইরের দেশেও গোপনে মিশন চালায়? মাইল 22 সিনেমাটা ঠিক এমনই এক গোপন মিশনের গল্প, যেখানে প্রযুক্তি, বুদ্ধিমত্তা আর মানুষের মানসিক শক্তির একসাথে পরীক্ষা হয়। এখানে একজন সিআইএ অফিসারকে এমন একজন লোককে নিরাপদে পৌঁছে দিতে হয় যার কাছে রয়েছে এক ভয়ঙ্কর অস্ত্রের গোপন তথ্য। কিন্তু শর্ত একটাই, তাকে 22 মাইল দূরের এক বিমান ঘাঁটিতে পৌঁছাতে হবে। আর এই পথে লুকিয়ে আছে ভয়ানক হামলা, ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতা। গল্পটি সম্পূর্ণ জানতে অবশ্যই এই ভিডিওটি লাইক করো এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো তবে আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা কিছু সিআই এজেন্টদের দেখতে পাই, যাদেরকে আমেরিকান হেডকোয়ার্টার থেকে একটি সিক্রেট মিশন সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছিল। এই টিমের লিডার ছিল জিমি এবং তার টিমের সমস্ত সদস্যরা প্রথমে একটি সেফ হাউসকে চারিদিক থেকে ঘিরে নিয়েছিল, কারণ তাদের কাছে খবর ছিল এই সেফ হাউসের মধ্যে রাশিয়ান গুপ্ত সংগঠনের মানুষেরা রয়েছে এবং তাদের সাথে রয়েছে প্রচুর পরিমাণে সিজিয়াম। যে সিজিয়াম ব্যবহার করে তারা এমন ভয়ঙ্কর বোমা তৈরি করতে পারে যা নিমেষে যে কোনো দেশকে শেষ করে দিতে পারে। আর এই সিজিয়াম পুনরুদ্ধারই ছিল জিমিদের একমাত্র লক্ষ্য। অপরদিকে গল্পের আরেকটা অংশে দেখানো হয় ক্যাপ্টেনকে, যে হেডকোয়ার্টার থেকে জিমিদেরকে সাহায্য করছিল এবং সমস্ত রকম তথ্য দিচ্ছিল। এছাড়াও দেখতে পাই আমেরিকান এয়ারফোর্সকে, যাদের টেকনোলজি এত উন্নত ছিল যে তারা সেই সেফ হাউসের মধ্যে থাকা রাশিয়ানরা কতজন রয়েছে, কোথায় রয়েছে, কি করছে এবং কে কে রয়েছে, সমস্ত তথ্য জিমিদেরকে দিচ্ছিল। জিমিরা প্রথমে নিজেদের দলের একজন সদস্য এবং সাথে এলিসকে সেই সেফ হাউসের সামনে পাঠায় পরিস্থিতি যাচাই করার জন্য, এবং যে সুযোগের জন্য তারা অপেক্ষা করছে সেই সুযোগ তৈরি করার জন্য। এলিস সেফ হাউসের সামনে যেতেই সেফ হাউস থেকে এক রাশিয়ান মেয়ে বেরিয়ে আসে। এলিস তার কথার মাধ্যমে প্রথমে মেয়েটিকে অন্যমনস্ক করার চেষ্টা করে এবং মেয়েটি অন্যমনস্ক হওয়া মাত্রই খুব জোরে তাকে আঘাত করে এবং তার টিমের সদস্যের সাথে সেই সেফ হাউসের ভিতরে ঢুকে যায়। অপরদিকে সন্ত্রাসবাদীরা যখন বুঝতে পারে যে সেফ হাউসে তারা ছাড়াও বাইরের কেউ উপস্থিত রয়েছে, তখন তারা ফায়ারিং করতে শুরু করে এলিস এবং তার টিমের সদস্যের উপর। এরই মাঝে সিআইএ এর একজন সদস্য মারা যায় এবং এলিস আহত হয়। জিমি সবকিছু দেখার পরে নির্দেশ দেয় যাকে সামনে পাবে তাকেই যেন মেরে ফেলা হয়। তখনই গল্পে দেখানো হয় অ্যান্টনকে। সে ছুটে উপরের দিকে যায় এবং একটা ট্রিগারকে প্রেস করে দেয়। অ্যান্টন ট্রিগারকে প্রেস করার পরেই খুব জোরে একটা বিস্ফোরণ হয় সেখানে এবং অ্যান্টন ছিটকে সেফ হাউসের বাইরে পড়ে যায়। অ্যান্টনের শরীরটা এতটাই বাজেভাবে পুড়ে গিয়েছিল যে তাকে চেনাই যাচ্ছিল না। অ্যান্টন দেখতে পায় যে তার সামনে তাকে গান পয়েন্টে রেখে দাঁড়িয়ে আছে জিমি। অ্যান্টন অনেকবার জিমিকে অনুরোধ করে আমাকে মেরো না, কিন্তু জিমি কোনো কিছু না শুনেই অ্যান্টনকে মেরে ফেলে। তারপর জিমি এবং তার দলের সমস্ত সদস্যরা যখন সেই সেফ হাউসের ভেতরে যায়, তখন তারা সিজিয়াম খুঁজে পায় না এবং আবার হেডকোয়ার্টারে ফিরে যায়। পরে জিমি যখন নিজের ঘরে বসে তাদের মিশনের খবরটা টিভিতে দেখছিল, তখনই সে দেখতে পায় অ্যান্টনকে এবং জানতে পারে অ্যান্টনের আসল পরিচয়। জিমির প্রথমে খবরটা শুনে খারাপ লাগলেও তার পরবর্তীকালে মনে হয় যে এটাই জিমির কাজ। জিমির উপর হেডকোয়ার্টারের নির্দেশ ছিল, তাই অ্যান্টনকে মারা ছাড়া জিমির হাতে আর কোনো উপায় ছিল না। এইভাবে দেখতে দেখতে 6 মাস কেটে যায় এবং আবারও আমেরিকান হেডকোয়ার্টার থেকে জিমিদের উপরে দায়িত্ব পড়ে সেই সিজিয়াম ধাতুগুলোকে খুঁজে বার করার। কারণ এই সিজিয়াম ধাতু যদি খুঁজে বার করা না হয়, তাহলে পরবর্তীকালে এই ধাতুই তাদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে। জিমিরা এই দায়িত্ব পাওয়ার পর আবারও তাদের কাজ শুরু করে দেয়। যেহেতু আগের মিশনটিতে তারা কোনো রকম সিজিয়াম ধাতুর অস্তিত্ব খুঁজে পায়নি, সেই জন্য তারা আগের মিশনের জায়গাটির সাথে জড়িত সমস্ত ফুটেজগুলো চেক করতে থাকে, কিন্তু সেখান থেকে তারা কোনো কিছুই খুঁজে পায় না। এমনকি যে ছবিগুলো ওখানে ছিল সেগুলোও ছিল নকল। এরই মধ্যে তাদের কাছে সিজিয়াম সংক্রান্ত গুপ্তচরদের থেকে কিছু খবর আসে এবং সেই খবর জানার পরে তারা আমেরিকা এম্বাসিতে যায়। সেখানে উপস্থিত সবার সাথে সিজিয়াম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করে। তখনই হঠাৎ একটি লোককে দেখা যায় যে একটা হার্ড ড্রাইভ নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। সে তখন গার্ডদেরকে জানায় যে আমার এই হার্ড ড্রাইভে এমন কিছু তথ্য আছে যা সিজিএম উদ্ধার করতে অনেক সাহায্য করবে। যেহেতু জিমি এবং তার দলের লোকেরা সিজিএম নিয়ে কাজ করছিল, তাই তারা রীতিমতো চমকে যায় যে একজন সাধারণ মানুষের কাছে কিভাবে সিজিএম এর বিষয়ে তথ্য থাকতে পারে। এরপর যখন জিমিরা সেই মানুষটার ডেটা অ্যানালিসিস করে, তখন জিমিরা জানতে পারে যে তার নাম লিও এবং সে একজন খুব সাধারণ পুলিশ অফিসার, যার পরিবার বলতে কিছু নেই, আবার কোনো রকম কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই। এটা শুনে জিমি খুবই অবাক হয়ে যায় এবং এলিসকে বলে একজন সাধারণ পুলিশ অফিসারের পক্ষে সিজিএম সম্পর্কে জানা কিভাবে সম্ভব, আর এত গোপন তথ্য ওর কাছে এলোই বা কোথা থেকে। এরপর এলিস যখন সেই হার্ড ড্রাইভটি খুলতে চায়, তখন সেটি খুলতে পারে না, কারণ হার্ড ড্রাইভটি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত ছিল আর সিস্টেমটি এমন ভাবে সুরক্ষিত ছিল যে
তাকে ডিকোড করাও সম্ভব নয়। তখন এলিস সবাইকে জানায় যে সে লিওর কাছে যাবে। এলিস যখন লিওর কাছে যায় তখন লিও এলিসকে জানায়, আমি তোমাদের সবভাবে সাহায্য করব, তার বদলে তোমাদেরকে আমার দেশে আমাকে পৌঁছে দিতে হবে। আর তোমরা হয়তো এটা জানো না, যদি এই হার্ড ড্রাইভটি কম্পিউটারের সাথে সেট করা হয় এবং 8 ঘন্টার মধ্যে পাসওয়ার্ডটি না দেওয়া হয়, তাহলে ওই হার্ড ড্রাইভের মধ্যে থাকা সমস্ত তথ্য অটোমেটিক ভাবে ডিলিট হয়ে যাবে। তাই তোমাদের কাছে এখন মাত্র 8 ঘন্টা সময় রয়েছে। তাই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যদি তোমরা আমাকে বিশ্বাস করো, আর যদি তাও না করো তাহলেও আমি তোমাদের প্রথম মিশনের কথা বলতে চাই। তখন এলিস বলে যে প্রথম মিশনে তারা কোনো সিজিএম পায়নি। যখন তারা মিশনে গিয়েছিল তখন কোনো সিজিএম ছাড়াই তাদেরকে ফেরত আসতে হয়েছিল। তখন লিও এলিসকে বলে, তোমরা ওখানে সবকিছু দেখেছিলে, কিন্তু ওখানে থাকা ছবিগুলো কি দেখেছিলে? আসলে ওই ছবিতেই সিজিএম গুলো লুকোনো ছিল, এবং আর কোথায় কোথায় সিজিএম লুকানো আছে আমি তোমাদেরকে বলবো। লিওর কথা শুনে এলিসরা যখন ছবিগুলো চেক করে তখন সেই ছবি থেকে তারা প্রচুর পরিমাণে সিজিএম খুঁজে পায় এবং লিওর কথা বিশ্বাস করতে শুরু করে। কিন্তু জিমি তখনও এটাই বলে যে সে লিওকে লাই ডিটেক্টর দিয়ে টেস্ট করতে চায়, কারণ আমরা এখন ওর ব্যাপারে কিছুই জানি না। ও কি সত্যি আমাদেরকে সমস্ত সিজিএম এর খবর দেবে, নাকি সবই ভুল, আর ওই হার্ড ড্রাইভে কি রয়েছে সেটাও আমরা এখনো জানি না। এরপর জিমির কথা মতো লিওকে লাই ডিটেক্টর টেস্টে নেওয়া হলে দেখা যায় লিও যা বলছে সবই সত্যি। এদিকে ইন্দোনেশিয়ার একজন ফরেস্ট অফিসার লিওর সঙ্গে দেখা করতে আসে, যার সঙ্গে ছিল এক্সেল নামের আরেকজন ব্যক্তি। এক্সেল জিমিকে অনুরোধ করে লিওকে তাদের হাতে দিতে, কিন্তু জিমি কৌশলে তা এড়িয়ে যায়। সে জানায় লিও এখন তাদের হেফাজতে আছে এবং যতক্ষণ না সবকিছু জানা যাচ্ছে তাকে কাউকে দেওয়া হবে না। আসলে জিমি খুব ভালোভাবেই জানতো যে লিও কোনো সাধারণ কেউ নয়। জিমির বুঝতে বাকি ছিল না যে লিওর পরিচয় যেমন জটিল, তেমনি তার কাছে এমন কিছু গোপন তথ্য আছে যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এমনকি জিমির মনে হচ্ছিল লিও এমন কিছু জানে যার জন্য বিশ্বের বড় বড় দেশগুলো তার গতিবিধির উপর নজর রাখছে। গল্পের অন্য অংশে দেখানো হয় লিওর মেডিকেল চেক আপ হচ্ছে, কিন্তু এখানে যে লোকটি মেডিকেল চেক আপ করছিল সে আসলে ছিল একজন সিরিয়াল কিলার, যাকে এক্সেল পাঠিয়েছিল লিওকে মেরে ফেলার জন্য। লোকটি যখনই লিওকে মারার চেষ্টা করে তখন লিও পুরো শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। তার হাত বাঁধা থাকলেও সে অসাধারণভাবে লড়াই করে এবং শেষ পর্যন্ত লিও সেই লোকটিকে মেরে ফেলে। আর ঠিক তখনই এলিস ও তার দল সেখানে পৌঁছে যায়। লিওর এমন ফাইটিং দেখে এলিস ও তার টিম খুবই অবাক হয়ে যায়। তারা ভাবতে পারে না বাঁধা হাত নিয়েও কেউ এভাবে লড়াই করতে পারে। পরে যখন জিমি আসে আর ঘটনার ফুটেজটা যখন সে দেখে সেও চমকে যায়। তারা ভাবে লিও নিশ্চয়ই কোনো ইন্টারন্যাশনাল ফোর্স বা গোপন সংস্থার সাথে জড়িত আছে। তাই তারা সিদ্ধান্ত নেয় এখন থেকে লিও আমাদেরকে যা বলবে আমরা সেটাই করব। তখনই আমরা দেখি জিমি বিশপকে অপারেশন বেসে নিয়ে আসে এবং জানায় যে এবার থেকে টিম লিডার হিসেবে বিশপ কাজ করবে। এবার বিশপ জানায় মিশনের আসল পরিকল্পনা। বিশপ টিমের সদস্যদের জানায় লিওকে একটি নির্দিষ্ট রানওয়েতে নিয়ে যেতে হবে, যেখান থেকে একটি প্রাইভেট প্লেনে করে সে দেশ ছেড়ে চলে যেতে পারবে। রানওয়েটির অবস্থান হবে এখান থেকে 22 মাইল দূরে। এটাই ছিল পুরো মিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই 22 মাইল পথ পেরিয়ে লিওকে নিরাপদে ওই প্লেন পর্যন্ত পৌঁছে দেওয়া, যেখানে পথে শত্রুদের অনেক আক্রমণ ও বিপদ অপেক্ষা করছিল। বিশপ এটাও বলে যে কাজটা যতটা সহজ আমরা ভাবছি, আসলে কাজটা কিন্তু অনেক বেশি কঠিন, কারণ কোনো দেশই চাইবে না লিওর মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তারা হাতছাড়া করুক। কারণ লিও শুধু একজন ব্যক্তি নয়, সে এমন একমাত্র সূত্র যার মাধ্যমে বিশ্বের যে কোনো দেশ খুঁজে পেতে পারে সেই মারাত্মক সিজিয়াম ধাতু, যা সামরিক দিক থেকে একটি দেশকে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে। এই ধাতু যদি কারো দখলে চলে যায় তবে সেই দেশ অন্য সব দেশকে শেষ করে দেওয়ার মতো হুমকি দিতে পারে। এই কারণেই লিও যদি প্রাইভেট প্লেনে করে অন্য দেশে পালাতে চায় তবুও তার বিপদ কমবে না। এরপর দেখা যায় জিমি আর তার দলের সাথে লিও একটি গাড়িতে করে রানওয়ের দিকে যাচ্ছে। গাড়ির ভেতরে হঠাৎই লিও নিজের অতীতের কথা বলতে শুরু করে। সে বলে, কিছুদিন আগে আমি এই দেশের সবচেয়ে বড় মাফিয়াদের গোপন তথ্য সংগ্রহ করি। আমি ভেবেছিলাম পুলিশকে জানালেই বিচার হবে, কিন্তু তখনই বুঝলাম গোটা ব্যবস্থাটাই নষ্ট। মাফিয়া আর পুলিশ দু পাশই একই সূত্রে গাঁথা। এই সত্যটা প্রকাশ করতেই আমার গোটা পরিবারকে ওরা শেষ করে দিয়েছে। এখন ওরা আমাকে মেরে ফেলার জন্য পেছনে লেগেছে। এরপর জিমি দেখতে পায় কয়েকটা সন্দেহজনক গাড়ি তাদের পেছনে আসছে। জিমি বুঝে যায় এই লোকগুলো আসলে এক্সেলের লোক, যারা লিওকে যে কোনো মূল্যে থামাতে চায়। কিন্তু জিমি বুঝতে পারে না যে তাদের এই যাওয়ার খবরটা কিভাবে এক্সেলরা জানতে পারলো। পরিস্থিতি বুঝে জিমি তখনই সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়, এমনকি অপারেশন বেসের সাথেও সমস্ত লিঙ্ক কেটে দেয়, কারণ সে জানে এখন কোনো দিক থেকে সাহায্য আসবে না। এদিকে এক্সেলের লোকেরা সামনে থেকে গাড়িগুলোর গতিপথ আটকে দেয় এবং কিছু গাড়িতে আগে থেকে ডিফিউজড বিস্ফোরক সেট করা ছিল। গাড়িগুলো সামান্য এগিয়ে যাওয়া মাত্রই
একের পর এক ভয়াবহ বিস্ফোরণে চারদিক কেঁপে ওঠে। এই বিস্ফোরণে জিমিদের দলের সদস্য স্যাং গুরুতরভাবে আহত হয়। জিমি তখন দৌড়ে যায় ওকে বাঁচাতে, কিন্তু স্যাং বলে, জিমি থেমো না, তোমরা যে কাজটা শুরু করেছো সেটা শেষ করো, আমাকে এখানে রেখে চলে যাও, শুধু আমার কাছে দুটো গ্রেনেড রেখে যাও। হাতে যেহেতু সময় কম ছিল তাই জিমি স্যাংয়ের কথায় রাজি হয়ে যায়। সে স্যাংয়ের হাতে গ্রেনেড দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই এক্সেলের লোকজন পৌঁছে যায় স্যাংয়ের কাছে। স্যাং সঙ্গে সঙ্গে গ্রেনেডটি ফাটিয়ে দেয়। জোরে একটা বিস্ফোরণ হয় এবং স্যাং সহ এক্সেলের দলের সব লোক মারা যায়। এই দৃশ্য দেখে জিমি ভীষণ রেগে যায়। ও লিওর দিকে বন্দুক তাক করে বলে, এখনই পাসওয়ার্ড বলো, না হলে তোমাকে এখানেই মেরে ফেলবো। তখন লিও ঠান্ডা মাথায় জবাব দেয়, তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আমি পাসওয়ার্ডটা তখনই বলবো যখন তোমরা আমার শর্ত মানবে। যেহেতু জিমিদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই তারা লিওর কথা মানতে বাধ্য হয়। জিমিদের কাছে কোনো অস্ত্র না থাকায় জিমি বিশপকে ফোন করে সাহায্য চায়। বিশপ তাকে ক্রিস্টলের নামে জায়গায় যেতে বলে। সেখানে গিয়ে তারা অনেক অস্ত্র খুঁজে পায়। ঠিক তখনই জিমি বাইরে এক্সেলকে দেখতে পায়। জিমি এক্সেলের দিকে এগিয়ে যায়, কিন্তু অপারেশন রুম থেকে বিশপ সতর্ক করে যে ওরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। কিন্তু জিমি কোনো কথা না শুনে এক্সেলের দিকে এগিয়ে যায়। এরপর জিমি যখন এক্সেলের সামনেই পৌঁছায়, এক্সেল তখন জিমিকে হুমকি দেয় যে লিওকে যদি তাদের হাতে তুলে না দেওয়া হয়, ওদের কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। কিন্তু জিমি তখন এক্সেলকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে লিও এখন তাদের সঙ্গে আছে এবং তাদের সাথেই যাবে। এই কথা বলার পর জিমি যখন একটা রেস্টুরেন্টের দিকে ফিরে যায়, তখন সে দেখতে পায় দুটো অচেনা মেয়ে ভেতর থেকে বেরিয়ে আসছে। তাদের চলাফেরা দেখে জিমির সন্দেহ হয় এবং সঙ্গে সঙ্গে জিমি দৌড়ে রেস্টুরেন্টে ঢোকে। ভেতরে গিয়ে সে একটা গ্রেনেড দেখতে পায় এবং সবাইকে চিৎকার করে বাইরে বেরিয়ে যেতে বলে, কিন্তু সময় খুবই কম ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পুরো রেস্টুরেন্ট ধসে পড়ে আর সেই বিস্ফোরণে জিমি গুরুতরভাবে আহত হয়। ঠিক তখনই ওই দুটো মেয়ে জিমির উপর হঠাৎ করে আক্রমণ চালায়। ওদের আক্রমণ এতটাই হিংস্র ছিল যে জিমি ওদের সাথে মোকাবিলা করতে পারছিল না। ঠিক তখনই লিও এগিয়ে আসে আর দুজনে মিলে কোনোভাবে পালিয়ে গাড়ির কাছে পৌঁছে যায়। এরপর জিমি, উইলিয়াম, এলিস আর লিও গাড়ি নিয়ে পালাতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ওরা বুঝতে পারে এক্সেলের লোকেরা আবার তাদের পিছনে লেগেছে। জিমি বুঝতে পারে এইভাবে রক্ষা পাওয়া অসম্ভব। সে দ্রুত বিশপকে ফোন করে সাহায্য চায়। বিশপ তাদের একটি সিক্রেট হাউসের কথা বলে। এরপর জিমিরা যখন সেই সিক্রেট জায়গার কাছাকাছি পৌঁছায়, তখন দেখা যায় উইলিয়ামের অবস্থা খুবই খারাপ। ওর পক্ষে আর হাঁটা সম্ভব নয়। উইলিয়াম তখন বলে, তোমরা এগিয়ে যাও, আমি ওদের সামলাই। হাতে সময় কম আর সামনে ভয়ঙ্কর বিপদ, তাই জিমি আর কিছু না ভেবে বাকিদের নিয়ে সামনে এগিয়ে যায়। উইলিয়াম থেকে যায় পেছনে। কিছুক্ষণের মধ্যেই এক্সেলের লোকেরা সেখানে পৌঁছে যায়। উইলিয়াম একাই চেষ্টা করে ওদের থামাতে, যাতে তারা জিমিদের কাছে পৌঁছাতে না পারে, কিন্তু লোক সংখ্যায় কম আর একা বলে বেশিক্ষণ ঠেকিয়ে রাখতে পারে না। একসময় এক্সেল নিজেই এসে উইলিয়ামের সামনে দাঁড়ায় আর ঠান্ডা মাথায় একের পর এক গুলি করে উইলিয়ামকে মেরে ফেলে। অন্যদিকে জিমি আর লিও যখন একটা বিল্ডিং এর ভেতরে ঢোকে, তখন বিশপ তাদের বলে পার্কিং এরিয়ার দিকে যেতে। জিমিরা বিশপের কথা মতো ঠিক সেই পথেই এগিয়ে যায়, কিন্তু ওরা বুঝতে পারে না এক্সেলের লোকেরাও ঠিক তখনই সেই জায়গায় পৌঁছে গেছে। হঠাৎ করেই ওরা জিমি আর তার দলের উপর আক্রমণ চালায়। বিপদের মাঝে এলিস দেখতে পায় এক কোণে একটা ছোট্ট বাচ্চা মেয়ে কাঁদছে। এলিস দৌড়ে মেয়েটার কাছে চলে যায়, কিন্তু এর ফলে সে জিমি আর লিওর থেকে আলাদা হয়ে যায়। কিন্তু জিমি তার দলের কাউকেই হারাতে চাইছিল না, তাই সে লিওকে বলে, তোমার হাতের বাঁধন আমি খুলে দিচ্ছি, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি আমাদের সাথেই থাকবে। লিও মাথা নেড়ে বলে, ঠিক আছে। তারপর ওরা দুজনে মিলে এলিসকে খুঁজতে বের হয়। ওদিকে এলিস তখন সেই ছোট্ট মেয়েটাকে নিয়ে একটা ঘরে লুকিয়ে আছে। হঠাৎ করেই সেখানে ঢুকে পড়ে এক্সেলের পাঠানো সবচেয়ে ভয়ঙ্কর একজন লোক। সে এলিসের উপর হামলা চালানোর চেষ্টা করে। এলিস বুঝতে পারে এভাবে আর বাঁচা সম্ভব নয়। তখন এলিস একটা কাঁচের টুকরো হাতে নেয় আর ঠিক সুযোগ বুঝে সেটা দিয়ে আক্রমণ করে সেই লোকটার উপরে। হঠাৎ আঘাত করার কারণে লোকটা খুব রেগে যায় এবং এলিস আর সেই লোকটার আবার লড়াই শুরু হয়। এর মধ্যে জিমি এবং তার টিম সেই বাচ্চা মেয়েটিকে দেখতে পায়, যাকে বাঁচাতে এলিস গিয়েছিল। এরপর মেয়েটার মাধ্যমে ওরা এলিসের কাছে পৌঁছে যায়। তখনও এলিস সেই লোকটার সঙ্গে লড়াই করছিল। সে খুবই দুর্বল হয়ে পড়েছিল। ঠিক সেই সময় লিও সামনে আসে আর গুলি করে সেই লোকটাকে মেরে ফেলে। তারপর ওরা আবার গাড়ি নিয়ে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ ওরা দেখতে পায় রাস্তার মাঝে এক্সেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন জিমি তাড়াতাড়ি বিশপকে ফোন করে। বিশপ তখন এয়ারফোর্সকে ডাকে। কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে হামলা হয়। এক্সেলের গাড়ি এসে নিজে ধ্বংস হয়ে যায়। এরপর তারা সোজা চলে যায় রানওয়ের দিকে। সেখানে পৌঁছে জিমি লিওর কাছে পাসওয়ার্ডটা জানতে চায়। লিও এবার পাসওয়ার্ডটা জিমিকে বলে দেয়। জিমি পাসওয়ার্ডটা হেডকোয়ার্টারে পাঠায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। হেডকোয়ার্টারের কম্পিউটারে একের পর এক সব অ্যাক্সেস বন্ধ হয়ে যাচ্ছে আর তখনই স্ক্রিন
স্ক্রিনে ভেসে ওঠে একটি মুখ, অ্যান্টন। অ্যান্টন সেই ছেলে যে আগের মিশনে জিমিদের হাতে মারা গিয়েছিল। এবার পরিষ্কার হয় এই পুরো মিশনটাই ছিল প্রতিশোধের জন্য। আসল লক্ষ্য ছিল জিমি আর তার টিমকে শেষ করা, আর এই সব পরিকল্পনা করেছিল অ্যান্টনের মা। এই প্রতিশোধের জন্য এসে লিওর সঙ্গে যোগাযোগ করে, কারণ লিও ছিল একজন ট্রিপল এজেন্ট যে একসাথে কাজ করত আমেরিকা, ইন্দোনেশিয়া আর রাশিয়ার জন্য। অ্যান্টনের মায়ের প্ল্যান ছিল একটাই, লিওকে এমন ভাবে সাজানো যেন সে আমেরিকার বন্ধু। তাই সে আমেরিকার এমবেসিতে যায় আর বলে, আমার কাছে সিজিএম ধাতুর লোকেশন আছে, কিন্তু শর্ত হলো তোমরা আমাকে এখান থেকে নিরাপদে বের করে আনবে। এই শর্তের কারণে জিমিদের টিমকে ছোট ছোট গ্রুপে ভাগ করে কভার দিতে হয়, আর সেখানেই সুযোগ পায় অ্যান্টনের লোকেরা একে একে সবাইকে আলাদা করে টার্গেট করার। সবকিছু ছিল আগের প্ল্যান করা, আর সেই প্ল্যান অনুযায়ী এগোতে থাকে ঘটনা। এখন জিমির টিমে বেঁচে আছে মাত্র দুজন, যারা লিওর সঙ্গে আছে। জিমি তখন এলিসকে বলে, তুমি লিওর সঙ্গে যাও, কিন্তু চোখ রাখবে ওর উপর, তারপর ফিরে এসো। এভাবেই লিও যখন বিমানে উঠছে, সে জিমিকে একটা নাম ধরে ডাকে, এমন একটা কোড নেম যেটা শুধু আগের মিশনে থাকা জিমির পুরনো সাথীরাই জানে। এটা শুনে জিমি খুব অবাক হয়ে যায় এবং লিওকে সন্দেহ করতে শুরু করে। অন্যদিকে হেডকোয়ার্টারে হঠাৎই কিছু লোক অস্ত্র নিয়ে ঢুকে পড়ে এবং তারা সেখানে থাকা মানুষগুলোর উপর এলো পাথাড়ি গুলি চালাতে থাকে। বিশপ কোনোভাবে নিজের প্রাণ বাঁচায়। এদিকে বিমানে এলিস বুঝতে পারে তার কাছে কোনো অস্ত্র নেই। সে বুঝে যায় লিও কিছু একটা করতে চলেছে। ঠিক তখনই গুলির শব্দ শোনা যায়। জিমি বুঝতে পারে লিও এলিসকেও মেরে ফেলেছে। এরপর গল্পের ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি আসলে অ্যান্টনের মা চেয়েছিল জিমি বেঁচে থাকুক, কারণ সে চেয়েছিল যেমন ভাবে সে নিজের ছেলেকে হারিয়ে কষ্ট পেয়েছে, ঠিক তেমন ভাবেই জিমিও যেন বেঁচে থেকে সেই একাকিত্ব আর যন্ত্রণা অনুভব করে। শেষ দৃশ্যে দেখা যায় জিমি এখন সবকিছু বুঝতে পারছে। তার চোখে এখন একটাই লক্ষ্য, একদিন না একদিন সে লিওকে খুঁজে বার করবে, আর যেদিন পাবে সেদিনই ওকে মেরে ফেলবে। এই প্রতিশোধ, এই রাগ, এই যন্ত্রণা নিয়েই শেষ হয় মাইল 22। এই ছিল মাইল 22 সিনেমার এক্সপ্লেনেশন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং কমেন্টে জানাও কেমন লাগলো। তোমার সিনেমা প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, মুভি ভাষাতে এমন আরো দুর্দান্ত কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো।